আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে যুদ্ধ শেষ করুন, পুতিনকে ট্রাম্প। লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি ড্রোন ও ট্যাঙ্ক হামলা। ভারতের নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব, এসআইআর থেকে বাদ আসাম। ন্যায়সঙ্গত ও প্রতিনিধিত্বশীল জাতিসংঘের জন্য সংস্কারের আহ্বান ইরানের। ট্রাম্পের যুদ্ধবিরতির প্রতারণার আড়ালে গাজায় ইসরায়েলি আগ্রাসন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে যুদ্ধ শেষ করুন, পুতিনকে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে বলেছেন তার উচিত পারমাণবিক চালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পরিবর্তে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করা। সোমবার 28 অক্টোবর হোয়াইট হাউসের পোস্ট করা একটি অডিও ফাইলে ট্রাম্পকে এ মন্তব্য করতে শোনা যায়। ট্রাম্প বারবার বলেছেন তিনি ইউক্রেনের যুদ্ধের অবসান চান। তার মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ এটি। এর আগে রয়টার্স জানিয়েছে পুতিন যদি ইউক্রেনের যুদ্ধ বন্ধে বিলম্ব অব্যাহত রাখেন তাহলে ট্রাম্প প্রশাসন রাশিয়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে লক্ষ্য করে অতিরিক্ত নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে। রাশিয়ার উপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের কথা জিজ্ঞেস করা হলে ট্রাম্প বলেন সেটি জানতে পারবেন। লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি ড্রোন ও ট্যাঙ্ক হামলা। লেবাননের দক্ষিণাঞ্চলের কাফার কিলার কাছে দেশটিতে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ইউনিফিলের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রোববার 26 অক্টোবর সংস্থাটি জানিয়েছে একটি টহল দল ইসরায়েলি ড্রোন এবং ট্যাঙ্কের গোলায় আক্রান্ত হয়েছে। তবে হামলায় কোনো আহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি হামলা নিরাপত্তা পরিষদের 1701 নম্বর প্রস্তাব ও লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং দক্ষিণ লেবাননের নিরাপত্তা পরিষদের নির্দেশিত কাজ বাস্তবায়নকারী শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষার প্রতি অবজ্ঞা প্রদর্শন। শান্তিরক্ষা মিশন আরও বলেছে ট্যাঙ্কের গোলা ছাড়াও একই এলাকায় একটি ইসরায়েলি ড্রোন ইউনিফিল টহল দলের ওপর দিয়ে উড়েছিল, যার ফলে শান্তিরক্ষীরা এটিকে নিরপেক্ষ করার জন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়। তুর্কি ভিত্তিক টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে ইউনিফিল 1978 সাল থেকে দক্ষিণ লেবাননে কার্যক্রম পরিচালনা করছে। 2006 সালে ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লার মধ্যে যুদ্ধের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 1701 নম্বর রেজলিউশনের অধীনে সংস্থাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করা হয়। 2024 সালের নভেম্বরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননে বিমান হামলা চালিয়েছে। যুদ্ধবিরতির শর্ত অনুসারে ইসরায়েলি সেনানির 2025 জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করার কথা ছিল, কিন্তু তারা কেবল আংশিকভাবে সৈন্য প্রত্যাহার করেছে এবং 5টি সীমান্ত চৌকিতে সামরিক উপস্থিতি বজায় রেখেছে। ভারতের নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব, এসআইআর থেকে বাদ আসাম। রাজনৈতিক প্রভুদের নির্দেশ মেনেই যে তারা চলছেন, সোমবার 27 অক্টোবর তা পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন ভারতের বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিন বিজ্ঞান ভবনে ঢাকঢোল পিটিয়ে সাংবাদিক বৈঠক ডেকে পশ্চিমবঙ্গ সহ দেশের 12 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর শুরু করার কথা জানিয়েছেন। মূলত আগামী বছর এখানে বিধানসভা ভোট রয়েছে, সেই সব রাজ্যে এসআইআর শুরু করা হচ্ছে। তবে তালিকায় নাম নেই বিজেপি শাসিত আসামের। কেন আসামকে বাড়তি সুবিধা দেওয়া হলো তা নিয়ে চরম হাস্যকর ব্যাখ্যা দিয়েছেন জ্ঞানেশ কুমার। কি বলেছেন তিনি? প্রধান নির্বাচন কমিশনারের যুক্তি, আসামি এনআরসি প্রায় শেষের পথে, তাছাড়া আসামের নিজস্ব বিধান রয়েছে। তারই কথা শুনেই হাসাহাসিতে মেতে ওঠেন সাংবাদিকরা। বিজ্ঞান ভবনে এদিন ঢাকঢোল পিটিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন প্রথম পর্যায়ে বিহারের সফলতার সঙ্গে এসআইআর সম্পন্ন হয়েছে, এবার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে। বিধানসভা ভোটের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন জরুরি, তাই 12 রাজ্যে এসআইআর শুরু করা হচ্ছে। যাতে নিবিড় সমীক্ষার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য প্রতি বুথ পিছু একজন করে বুথ লেভেল অফিসার থাকবেন। কোনো যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না। তবে যারা অবৈধ এবং অযোগ্য হিসেবে বিবেচিত হবেন তাদের কারো নাম ভোটার তালিকায় থাকবে না, তালিকা থেকে বের করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, পুডুচেরি, লাক্ষাদ্বীপ, কেরল, গুজরাট, গোয়া, আন্দামান নিকোবর, রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে এসআইআর এর কাজ চলবে।
এদিন সাংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার বললেন সোমবার রাত 12টা থেকে ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার থেকে ভোটারের নাম তোলার কাজ শুরু হচ্ছে, চলবে 3 নভেম্বর পর্যন্ত। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া হবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে তা 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে জানাতে হবে। অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ চলবে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 7 ফেব্রুয়ারি। প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, বৈধ ভোটারদের নাম যাতে তালিকা থেকে বাদ না যায় তার জন্য বুথের দায়িত্বপ্রাপ্ত বিএলও 3 দিনবার প্রতি ভোটারের বাড়িতে পৌঁছবেন। ন্যায়সঙ্গত ও প্রতিনিধিত্বশীল জাতিসংঘের জন্য সংস্কারের আহ্বান ইরানের। জাতিসমূহের অধিকারে প্রতিনিধিত্ব করে এবং ন্যায় বিচারের পক্ষে দাঁড়ায় এমন একটি জাতিসংঘে বিশ্বাস করে ইরান, আর এজন্য জাতিসংঘে সংস্কার আনার দাবি জানিয়েছে দেশটি। জাতিসংঘের ৮০তম বার্ষিকী উপলক্ষে সোমবার ২৭ অক্টোবর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, বৈশ্বিক বিষয়গুলোর বর্তমান অবস্থা জাতিসংঘ সনদের মৌলিক নীতিগুলো সমুন্নত রাখতে কিছু ব্যর্থতার প্রতিফলন ঘটায়। তিনি বলেন, জাতিসংঘ একটি বিধ্বংসী বিশ্বযুদ্ধের ছাইয়ের ওপর প্রতিষ্ঠিত হয়েছিল, যা মানবজাতির বেদনাদায়ক অভিজ্ঞতার স্মারক এবং এই ধরনের ট্র্যাজেডির পুনরাবৃত্তি রোধ করার প্রতিশ্রুতি হিসেবে কাজ করে। বাঘাই বলেন, এখন পশ্চাৎপসারণ বা নিষ্ক্রিয়তার সময় নয়। আমরা ন্যায় বিচারে বিশ্বাস করি। আমরা এমন একটি জাতিসংঘে বিশ্বাস করি যা জাতির অধিকারের প্রকৃত প্রতিনিধি। তিনি আরও বলেন, কয়েকটি শক্তিশালী রাষ্ট্রের একতরফা ও স্বার্থপর আচরণের কারণে জাতিসংঘের প্রধান লক্ষ্য, যেমন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, ব্যাহত হয়েছে। তিনি উল্লেখ করেন, জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিগুলো ওইসব দেশ বিকৃত করে চলেছে। তারা এসব নীতি লঙ্ঘন করেছে, অথচ তাদের এর অভিভাবক হওয়া উচিত ছিল, বিশেষ করে নিরাপত্তা পরিষদের অভ্যন্তরে। বাঘাই যুক্তরাষ্ট্র এবং তার কিছু মিত্রকে জাতিসংঘ সনদের সবচেয়ে বড় লঙ্ঘনকারী হিসেবে নিন্দা করেন এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান গণহত্যার প্রতি ওইসব দেশের সমর্থনের দিকে ইঙ্গিত করেন। তিনি বলেন, গত 2 বছরে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইতিহাসের সবচেয়ে ব্যাপক চলমান গণহত্যা সংঘটিত করার সময় ইসরায়েলি সরকার যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় রাষ্ট্রের পূর্ণ সমর্থন ও সহযোগিতায় বেশ কয়েকটি দেশে সামরিক আক্রমণ শুরু করেছে এবং সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে। মুখপাত্র লাতিন আমেরিকাতে ওয়াশিংটনের নীতি নিন্দা করেন। তিনি বলেন, ভেনেজুয়েলা, কিউবা এবং অন্যান্য জাতির বিরুদ্ধে তাদের হস্তক্ষেপ ও হুমকি আন্তর্জাতিক আইন ও শান্তি লঙ্ঘন করে। বাঘাই জোর দিয়ে বলেন, ইরান সর্বদা শান্তি, ন্যায় বিচার, মানবিক মর্যাদা এবং জাতিসমূহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক অবিচ্ছল সমর্থক এবং দশকের পর দশক ধরে পক্ষপাত ও অন্যায্য আচরণ সত্ত্বেও জাতিসংঘের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে কাজ করে চলেছে। বহুপাক্ষিকতার প্রতি ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমরা কখনোই জাতিসংঘকে একটি অকার্যকর সংস্থা হিসেবে বিবেচনা করিনি, এমনকি এর প্রতিষ্ঠানগুলোকেও হুমকিও দেইনি। আসুন আমরা এমন একটি জাতিসংঘ গড়ে তোলার প্রতিশ্রুতি দেই যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য যুদ্ধের ভয়াবহতা রোধ করতে পারে। ট্রাম্পের যুদ্ধবিরতির প্রতারণার আড়ালে গাজায় ইসরায়েলি আগ্রাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার আড়ালে ফিলিস্তিনিদের দেওয়া নিশ্চয়তাগুলিকে অবজ্ঞা করে গাজায় সাম্প্রতিক আগ্রাসন আরও বাড়িয়েছে ইসরায়েল। আন্তর্জাতিকভাবে সতর্ক আশাবাদের মাঝে থাকা ট্রাম্প ঘোষিত সেই ভঙ্গুর গাজা যুদ্ধবিরতি জায়নবাদী শাসনের নতুন করে বোমা হামলা ও অনুপ্রবেশের চাপে ক্রমশ ভেস্তে গেছে। এই ভাঙনের কারণ হিসেবে ট্রাম্পের সেই বহুল প্রচারিত কিন্তু অসংলগ্ন 20 দফা যুদ্ধবিরতি পরিকল্পনাকেই দায়ী করা হচ্ছে, জানিয়ে তিনি গর্ব করেছিলেন যে এটি সহিংসতার অবসান ঘটাবে। তবে তার এই প্রস্তাবটিকে ব্যাপকভাবে একতরফা হিসেবে দেখা হয়েছে। ট্রাম্প বারবার তার যুদ্ধবিরতি পরিকল্পনাকে দখলদার বাহিনীর বন্দীদের মুক্তির সঙ্গে যুক্ত করেছেন, কিন্তু তিনি গাজায় চলমান গণহত্যার বিষয়টি স্বীকার করতে ব্যর্থ হয়েছেন, যেখানে প্রায় 70,000 মানুষকে গণহত্যা করা হয়েছে এবং যাদের বেশিরভাগই নারী, শিশু। গুরুতর আঘাত পেয়েছেন 170,000-এরও বেশি মানুষ। সহিংসতার মূল কারণ যে ফিলিস্তিনি ভূমি জায়নবাদীদের দখল করা, এই বিষয়টি তিনি কোথাও উল্লেখ করেননি। এই পন্থাটি তৈরি করা হয়েছিল ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে এই দখলদার শাসনকে বাঁচাতে এবং একটি আঞ্চলিক শক্তি হিসেবে দেশটির ভাবমূর্তি বজায় রাখতে। তবুও 2 বছরের নিরলস আক্রমণের পরও একটি ক্ষুদ্র ভূখণ্ডে ফিলিস্তিনি প্রতিরোধকে গুড়িয়ে দিতে না পারার ব্যর্থতা বরং এই শাসনের সামরিক বিশ্বাসযোগ্যতার পতন ঘটিয়েছে এবং তার অপ্রতিরোধ্যতার মিথকে চূর্ণ করেছে। ট্রাম্পের 11 অক্টোবরের যুদ্ধবিরতি পরিকল্পনা অনুযায়ী জায়নবাদী শাসনের রাফা সীমান্ত ক্রসিং খুলে দেওয়া, মানবিক সাহায্য ঢুকতে দেওয়া এবং আক্রমণাত্মক অভিযান বন্ধ করার কথা ছিল। কিন্তু বিপরীতে গাজা ক্রমাগত আগ্রাসন এবং শ্বাসরুদ্ধকর অবরোধের সম্মুখীন হচ্ছে, যেখানে সামান্য ওষুধও ঢুকছে না। ফিলিস্তিনিদের কাছে করা প্রতিশ্রুতিগুলি ঠঙ্গ করা হয়েছে। হামাস নেতা খলিল হাইয়া বলেছেন, গাজার দৈনিক 6,000 ট্রাক সাহায্য দরকার, কেবল 600 নয়। দখলদার শাসন কিছু সরঞ্জাম প্রবেশে বাধা দিচ্ছে, যেন আমরা এখনো যুদ্ধের মাঝেই আছি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি দখলদার বাহিনী অন্তত 93 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং অন্তত 324 জনকে আহত করেছে। ধ্বংসস্তূপ থেকে শত শত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের এই চিত্র শান্তির যে কোনো ধারণাকে বাতিল করে দেয়, বরং এটি প্রকাশ করে যে যুদ্ধবিরতি কেবল নামেই দখলদার শাসনের উপর আর কোনো বৈশ্বিক সমালোচনা এড়াতে লোক দেখানোর জন্য তা বজায় রাখা হচ্ছে। ইসরায়েলি দখলদার বাহিনী দাবি করেছে তারা ফিলিস্তিনি ইসলামিক জিহাদের একজন সদস্যকে আঘাত করেছেন, যিনি আসন্ন হামলার প্রস্তুতি নিচ্ছিলেন। এটি একটি পরিচিত অজুহাত যা ফিলিস্তিনি প্রতিরোধ মিথ্যে বলে খারিজ করে দিয়েছে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা বলেছে দখলদার সেনাবাহিনীর দাবি যে নুসাইরতে আল-কুদস ব্রিগেডের সদস্যরা একটি আসন্ন অভিযানের প্রস্তুতি নিচ্ছিল তা একটি ভিত্তিহীন মিথ্যা এবং বানোহাট। এর মাধ্যমে তাদের লক্ষ্য নিজেদের আগ্রাসন এবং যুদ্ধবিরতির লঙ্ঘনকে জর্জ প্রমাণ করা। এই ধরনের আগ্রাসী কর্মকাণ্ড নিয়মিত হয়ে উঠেছে। ট্রাম্পের তত্ত্বাবধানে ইসরায়েলি দখলদার বাহিনী তাদের ফিলিস্তিনি ভূমি দখল বজায় রেখে ক্রমাগত নিরাপত্তার অজুহাত দেখাতে থাকে, যার মূল্য দিতে হয় সাধারণ নাগরিকদের। এই পুনরাবৃত্তির পিছনে একটি গভীর সত্য রয়েছে। জায়ানবাদী শাসন গাজায় কোনো বিজয় অর্জন করতে ব্যর্থ হওয়ায় এখন যে কোনো সামরিক অর্জনকে আড়াল করতে চলমান আগ্রাসনের প্রদর্শনীর ওপর নির্ভর করছে। সামরিকভাবেই জায়ানবাদী শাসনের গণহত্যামূলক অভিযান ব্যর্থ হয়েছে, কূটনৈতিকভাবে দেশটি বিচ্ছিন্নতার সম্মুখীন হয়েছে। তবু উত্তেজনা না কমিয়ে ট্রাম্প নেতানিয়াহুকে চালিয়ে যেতে দিয়েছেন, কারণ চিরস্থায়ী যুদ্ধ রাজনৈতিক সুরক্ষা দেয়। তার ক্ষমতা যদিও ক্ষতিগ্রস্ত তবুও নিরঙ্কুশ রয়েছে। এটি একটি মিথ্যা যা নেতানিয়াহু কিতে থাকার জন্য প্রয়োজন এবং ট্রাম্প তাকে সেই সুযোগ দিয়েছেন। মানবিক সংস্থা এবং গাজার পৌরসভাগুলি সতর্ক করেছে অবকাঠামো ভেঙে পড়ছে। রবিবার উত্তর গাজা সিটিতে একটি ধ্বংসপ্রাপ্ত ভবন ধসে একজন যুবতী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। তবুও ট্রাম্পের শান্তি পরিকল্পনায় এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় বাস্তবায়িত হতে ব্যর্থ হয়েছে যেখানে ব্যাপক সাহায্যের কথা বলা হয়েছিল। দখলদার শাসনের মানবিক বোমাবর্ষণের ফলে বিধ্বস্ত বা অস্থিতিশীল ভবনের সৃষ্ট বিপদের মধ্যে গাজা প্রয়োজনীয় ভারী যন্ত্রাংশ পায়নি। নেতানিয়াহুর জন্য গণহত্যার সমাপ্তি মানে ব্যর্থতার মুখোমুখি হওয়া, হামাসকে পরাজিত করতে এবং শাসনের প্রতিরোধমূলকতা পুনরুদ্ধার করতে। গাজাকে অবরোধের মধ্যে রেখে নেতানিয়াহু পরাজয়কে একটি রাজনৈতিক প্রদর্শনে রূপান্তরিত করেছেন, যেখানে ফিলিস্তিনিরা ক্রমাগত ভোগান্তি পোহাচ্ছে এবং মার্কিন প্রতিশ্রুতি আবারও অবিশ্বস্ত প্রমাণিত হচ্ছে।